নমস্কার। শ্রী শ্রী মদনমোহন ঠাকুর ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা গায়ের মাটি মায়ের আঁচল। রচনা কুমার নিরঞ্জন। সার্বিক সহযোগিতা মাথাভাঙা থানা সীমানা সংলগ্ন কালী পূজা কমিটি এবং মাথাভাঙা থানার প্রশাসনিক আধিকারিক হেমন্ত শর্মা এবং তার সহযোগীগণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিমলেন্দু মুখার্জি, সুবল কুমার দে, পূর্ণেশ্বর চ্যাটার্জি, সমরজিৎ ভৌমিক, গৌরব, দিলীপ কুমার শীল শর্মা, চন্দন, বিজয় সরকার, প্রদীপ, সমীর কুমার রায়, ভোলা, সাবু দাস, শ্রীপতি, মনোরঞ্জন রায়, হারান বাগদি, অসিত দাস, তপন, নির্মল কুমার বর্মন, সায়ন, উত্তম কুমার দেব, শ্যামল কৃষ্ণ সাহা, শুভেন্দু বারুজ্জে, শৈলেন্দ্রনাথ বর্মন, জগা, নারায়ণ বিশ্বাস, রূপচাঁদ আগরওয়াল, অমলকান্তি মোদক। নারী চরিত্রে অলকা, মীরা সরকার, শবরী, প্রতিমা ঋষি, প্রিয়া, আলেয়া বেগম, সোনামণি, কণিকা বিশ্বাস। মাইক সাউন্ড কামাখ্যাগুড়ি, যন্ত্রসঙ্গীত কামাখ্যাগুড়ি ও আলোকসজ্জায় কামাখ্যাগুড়ি, রূপসজ্জায় সন্তোষ দে, নির্দেশনায় মনোরঞ্জন রায়, পরিবেশনায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যাত্রাদল মদনমোহন জি অপেরা পার্টি, মাথাভাঙা, কোচবিহার। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা, সামাজিক যাত্রাপালা গায়ের মাটি মায়ের আঁচল। গায়ের মাটি মায়ের আঁচল, গায়ের মাটি মায়ের আঁচল। তবে আমি বা জানবো কেন? ওই বউ ঠাকুরের মতো বলেছিল। কি বলেছে?
তুমি রাগো আর থাকো, আমি কিন্তু কিছুতেই বলবো না। হ্যাঁ, তবে বউ ঠাকুর কি বলেছিল শুনতে হবে, এই শ্রীমান ভোলানাথকে বলতে হবে তুমি তার সাথে এমন উত্তরা হয়েছ, সে এলে তোমার প্রেমের মসজিদে কেমন করে কাটবে বলো তো শুনি। বলেছিল তোমাদের দুজনের গাছ ছাড়া দেবে, চারা এক করে দেবে। আরে বলেছেন বলো তো, তোমার মতো আমার মনে খুশির জোয়ার বইছে গো দিদি ভাই, তাই তোমার এই বাড়িতে ইচ্ছা। আরে তোমার প্রেমের জোয়ার খেলা, আমি ওদিকে আবার সব কথা ভুলে যাচ্ছি। আমি আসছি গো দিদি, আসছি খুব শীঘ্রই এই বাড়িতে হবে তোমাদের বিয়ে। আমি এখন আসছি। সত্যি সত্যি গরম মার সাথে আমার বিয়ে হবে। আপনাদের কি আনন্দ হচ্ছে? এমন আনন্দ বুঝি প্রতিটি মেয়ে হয়। প্রতিটি মেয়ে তো চায় সংসার বাঁধতে, ঘর বাঁধতে। আর সেই ঘর বাঁধা প্রতিশ্রুতি দিয়ে গৌরব তো আমাকে বলেছে, কি বলেছিল সুমনি? বলেছে তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। তুমি আমার জীবন মরণের সাথে, আর সেই আশা নিয়ে বলো তো তুমি তোমার জীবন মরণের সাথে কখন এসেছো? অনেকক্ষণ সারা দাওনি কেন? সারা দিলে তোমার মিষ্টি মুখে এই মিষ্টি কথাগুলো তুমি শুনতে পেতাম না। গৌরবদা, জানো, আমাদের স্বপ্ন পূরণ করতে কলকাতার ল কলেজে যাওয়ার সময় আমি তোমাকে যে কথা দিয়ে গেছিলাম তা কিন্তু এক মুহূর্ত ভুলিনি সময়। এই 3 বছর তোমাকে ছেড়ে আমি যে কিভাবে কাটিয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। গৌরবদা, যাক, ওসব কথা বাদ দাও। এবার ল কলেজ করে গায়ে যখন ফিরে এসেছি তখন জীবন দিয়েও আমার গৌরবদা, এই উকিল বাবুর বউ। মায়াবী আপন ভাবি, তোমার কাছে যাই, তোমায় আমি আপন ভাবি। তোমায় আমি আপন ভাবি, তোমার কাছে যাই। তুমি ছাড়া এ জীবনে, তুমি ছাড়া
বল। তাছাড়া আমার আদরের ছোট্ট এত বড় হয়েছে, আমি জানতাম তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। আমি আসছি বৌদি। চলছিস কোথায়? চলে যাচ্ছিস যে? না মানে আমি মানে তলে তলে এত দূর যেন প্রেমের সমুদ্র। বৌদি, তুমি না, তুমি ভীষণ অসভ্য। আমি অসভ্য? দাঁড়া বলছি দাঁড়া। আরে হতভাগী, আগে আমার গৌরবের সঙ্গে তোকে। বৌদি হ্যাঁ ভাই, বৌদি বলে আর লজ্জা পেতে হবে না। তোমাদের এই গোপন ব্যাপারটা জানাজানি হওয়ার আগে আমি সব ঠিক করে ফেলেছি। তুমি আমার লক্ষ্মী বৌদি। সেই ছোট থেকে দেখে আসছি বৌদি, তোমরা তোমাদের কর্তব্য পালন করে যাচ্ছ। মায়ের কথা মনে পড়ে না, আর বাবাকে তো সত্যি দেখি, কিন্তু তোমরা কোনোদিন মা বাবার অভাব বুঝতে দাও না বৌদি। তাই তো তোমরাই আমার বাবা, তোমরাই আমার মা, আর তোমার চোখে মাথানো আচরণ আমার সুখের ছড়ে গো, আমার সুখের ঠাকুরপো, মা বলেই তো সন্তানের সুখ কামনা করি ঠাকুরপো। আর সেই সন্তানের যাতে সংসারটা সুখ হয় সেটাই তো বাবার কর্তব্য। হ্যাঁ ঠাকুরপো। তুমি আমার মা বৌদি। বুকটা আবার জুড়িয়ে গেল ছোট। মনে হচ্ছে কতদিন কত যুগ পরে ছেলে তার মায়ের কাছে ফিরে এসেছে। এসেছে, এসেছে। আমার ছোট ভাই ফিরে এসেছে। ক্ষমতা শোনার পর থেকে জয়ের মধ্যে ধরে রাখতে পারছি না। দাদা, দাদা! এজন্য থামবো, আমার তো আর ভেবে থাকা চলবে না। একদিনের জন্য পরিবার পত্রিকা প্রতিবাদী খরচ, অন্যদিকে আমার ভাই সমাজের অবলম্বনে যখন প্রয়োজন হবে তখন দেবে। এখন দেখছি না ছেলেটা কেমন করে বেরিয়ে গেছে, কত দূর থেকে এসেছে। একদম চোখ, মুখ সব কেমন হয়ে গেছে। আসলে আমি আর আনন্দের কি কথা ইচ্ছা কেন জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য ভাত পাচ্ছি। আসলে বলি শুধু ভাবি হবে না, কাজে দিতে হবে। খাইয়ে দিতে হবে। জানো বলি, এই 3টি বছর তোমার সাথে খাইনি, তাই আজ তোমার সাথে পেট ভরে খাবো বলি, পেট ভরে খাবো। পাগল ছেলে, এত বড় হয়েছে তবু বলেও তুমি তাকে নিজের হাতে তুমি খাইয়ে দিয়েছো। দাদা সন্তান তো ছিল কি মায়ের কাছে ছোট বড় বড়। জানি গো জানি। আর জানি বলেই তো আমার ওই পাগল ছেলেকে আমি নিজের হাতে খাওয়াতে যাচ্ছি। আমি এমন স্বামী পেয়েছি, গৌরবের মতো সন্তান সহ আমি কেউ পেয়েছি। তাই ঠাকুরের কাছে আমি সবসময় বলি, ওগো ঠাকুর, তুমি এই সংসারটাকে শান্তিতে পরিপূর্ণ করে রেখো ঠাকুর। তুমি পরিপূর্ণ করে রেখো, পরিপূর্ণ। বলবে ঈশ্বরের সীমাবদ্ধ থাকবে। তোমার কি পরিবারের মঙ্গল করবে? সত্য, সততা, ন্যায়, নিষ্ঠা, বিবেক, সত্য, কোনো চোখে হার মানেনি। তাই কি এইটুকু হার মানবে না? তাই তবে শক্ত হাতে কলম ধরে ইসলামের নতুন তত্ত্বটাই মানুষের আমাদের প্রত্যেকের মধ্যে জাগিয়ে তুলবই তুলব। ছুটতে ছুটতে রাত্রি বাড়ায়, রাত্রি বাড়াতে, রাত্রি বাড়ায়, রাত্রি বাড়াতে আমি আর বলো না, ওই বাজার গিয়েছিলাম। বাজার থেকে ফিরবার পথে ছুরি, ওই আরামবাগের মেয়ে ময়না নাকি গলায় দড়ি দিয়ে মরে মরে আছে। যারা
ফোন করার জন্য যে সাহস হয় না, যাদের বিলেটটা খুলে গেছে না তা তো মরবে, তবে না আমাদের প্রতিবাদী লাঠি ওটিকে কখনো মারতে পারবে না। এসব কি বললেন আপনি? জানবে সমাজে জানতে পারে তখন থেকে আমার প্রতিবাদী লাঠি সমাজের লোকে ডাল করে চলে ওঠে, না খেতে পারে মানুষকে দাঁড়িয়ে থাকে, তখন জানবে মরার মতো রোগীরা কখনো মরে না, তাদেরকে খুন করা হয়, তাদেরকে খুন হতে হয়। খুন যে কি বলে গেল আমি তাই কিছুই বুঝলাম না। আমার মুখে সংবাদটা শোনার পর থেকে এক উদ্ধারের মধ্যে ঘটলো নতুন সংগ্রহ করার জন্য খবর। তাই আমার যে এত সব কাজ, তাই তার জন্য সব ছেড়ে ফেলে যাবেন না বাবু মশাই, যাবেন না, যাবেন না। সাংবাদিক পত্রিকার প্রতিবাদে বেশ করেছি। এই ওই পেপারগুলো আমাকে দে। আমি টাকা দিন। ও টাকা দিচ্ছি। আরে 500 টাকায় দিবি না। এছাড়া এক কপি কাগজের দাম মাত্র 5 টাকা। আপনি আমাকে 500 টাকা নোট দিচ্ছেন, আমার কাছে ভাঙতি নেই। ভাঙতি দেওয়া লাগবে না, পুরো টাকাটাই তুই নিয়ে দে, আর সমস্ত কাগজগুলো আমাকে দিয়ে দে। এতগুলো কপি নিয়ে আপনি কি করবেন? আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। আগুন দিয়ে পুড়ানোর জন্য এগুলো ছাপা হয় নাই প্রদীপ বাবু। ওগুলো আগুন দিয়ে পোড়াবো। এই যে টাকাটা দে। বলুন তো এগুলো আগুন দিয়ে পোড়ানোর জন্য ছাপানো হয়নি? হ্যাঁ দে, আমি জানি ওতে কি আছে, আমি জানি ওতে কি লেখা আছে। জানেন হয়নি মশাই, পড়তে হলে আপনি বরং বিলে বসাতে এক কপি নিয়ে পড়তে পারেন। এক কপি কাগজ দেবো, ওইসব খাই পাস পর সবাই প্রদীপ চ্যাটার্জি নেই। হ্যাঁ প্রদীপ চ্যাটার্জি নেই। কাগজগুলো দিয়ে দে। আমি জানি ওতে কি লেখা আছে। ওই তোদের প্রতিবাদ সম্পাদক বিমলেন্দু মুখার্জি আমার আর ময়নার ব্যাপারটা ফলো করে লিখেছে, তাই না? আপনার মতো মহাপুরুষের সঙ্গে দেখা হয়ে সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। চলো তখন না আমরা ওদিকে যাই। বলছি পেপারগুলো দিয়ে যাও। দেব না দিলে কেড়ে নেব। পারবেন না প্রদীপ বাবু। এছাড়া এতটা কাগজ কুড়িয়ে আপনি সত্যকে কখনো চাপা দিতে পারবেন না। আসল সত্য। এই আসল সত্যের কথা বলছিস না, সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না। হ্যাঁ তার আগে আমি তোদের সবাইকে জানিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। আর আমি ওকে পুত্রদেরকে পুড়িয়ে দিয়ে ওই বিমল মুখার্জিকে আমি বুঝিয়ে দেবো আমি শুধু ভয়ঙ্কর নই, বিরাট টুকরা। আর আমার পিছনে ছবল মারতে আসবে তাকে আমি এক চোখ নয় 2 চোখ দেখাবো। দিয়ে যা পেপারগুলো, দিয়ে যা বলছি, না হলে কিন্তু গুলি করে মারবো। দিয়ে দেবো। করছেন কি ছোট বাবু? আরে মশা মারতে আমার না দেখে চেপে যাও। চেপে যাবো? আরে আসলে তোমাকে কেন প্রেমে আমি বুঝতেই পারি না। ঠান্ডা করে ছোট বাবু, মাথা ঠান্ডা করো। লক্ষ্মী তুমি কিছু মাইনি করো না, মনে হঠাৎ সাংঘাতিক
তুই খবরটা ছাড়া হবে যেন ছোট বাবু ধরছে আচ্ছা তোমরা এখন চলে যাও যাও। চলো খবরদার। ও হা 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 ছোট লোকের বাচ্চাকে একটু বলো মানে ইন ফিউচারে সেই জন্য সব ওই লেখা লেখি তাহলে বাবা কি আমার তেমন পয়েন্ট হয়ে যাবে ঠাকুর ভয় পায় না। দাপন মিস্টার চ্যাটার্জি আপনার বিরুদ্ধে যেহেতু ঠাকুর পরম ধরেছে সেহেতু এই অন্যায় উদ্ধারণ করে ছাড়বেন। নেহাত তুমি আমার শালী, নেহাত তুমি আমার বন্ধুর ভাবে ইচ্ছে, তাই কিছু বললাম না, নইলে তোমাকে আমি। তাহলে ময়নার মৃত্যুর জন্য আপনি দায়ী নন? না, আমি দায়ী নয়, বলবো না, আমি বলবো না। আপনি না বললেও সত্যটা বের হয়ে গেছে প্রদীপ বাবু, সত্যটা। আমি এখন আসছি প্রদীপ বাবু, যেহেতু ঠাকুর আপনার বিরুদ্ধে কলম ধরেছে একবার, সেহেতু আপনার আসল তথ্য বের করেই ছাড়বেন। আসল তথ্য বের করে ছাড়বে, তাই না? ডক্টর কাকা, ছোড়াটাকে ডক্টর কাকা? ছোড়াটা বলে ছোড়াটা ওই মুখান্তি তুলসী ছিল বলতে পারো, আগে ওই পাখি করে থাকতো, এখন একটু জাতে উঠে ওই বিমানের ভেটিয়ারে শেল্টার নিয়েছে। ওখানে কি কাজ করো? ওই বিনিয়ে একটু মুখার্জি পত্রিকা দেরি করে আর মন নিয়ে একটু মাঠে যাবে। সামান্য একটা লেবারের এত সাহস যে প্রদীপ চ্যাটার্জিকে ওই ক্ষমা বিমানের মুখার্জিকে আমি বুঝিয়ে দেব। ওর ব্যাটালিয়নের আইডিয়া আছে, ওই বিমলেন্দ্র মুখার্জির ব্যাটালিয়নের দূর একটা লাশ ডক্টর কাকা। আরে সময় যা করার করো, ভুলে যাও না এই খবরটা যদি একবার ওই বিমু মুখার্জির মানে যায়। কি হবে? বিমু মুখার্জিয়া লস্কর কাকা, তুমি বিমু মুখার্জিকে বলে দিও আমি শুধু বিলাট টুকরো নই, ও যদি আমার পায়ে ছবল দিতে আসে আর ও যদি আমাকে এক আঙুল দেখায়, আমি ওকে দু আঙুল দেখিয়ে দেবো। বিমু মুখার্জিয়া কিন্তু 100 বার যেমনি ভাদা তেমনি হচ্ছে তার স্বর। আর এটি বলে বার্তা রেখা তোমরা আমাকে মারতেই হবে, যেভাবে হোক আমার এই নারীর জীবন আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি এই পৃথিবীতে এসেছি, আমি এই পেয়েছি, শুধু পেয়েছি অবজ্ঞা, আর কিছুই পাইনি। ভাতারটা শেষ হলো তো আমাকে ছেড়ে চলেই গেল। তাই তো আজ আমাকে ওই পথে ঘাটে ঘুরে বেড়াতে হচ্ছে। দুঃখ
তাছাড়া তো মানে ইচ্ছে করলেই পরকে একটু আপন করে তাই বুঝি? 100 my name is শ্রীমতী। শাস্ত্রেই বলেছে যদি কোনো ইয়ার ওভেনের স্বামী চলে যায় মানে ইচ্ছে করলে সে মানে সেকেন্ড ভাতে গ্রহণ করতে পারে। তাই বলেছে? অবশ্যই বলেছে। কাকিমা সত্যি বলেছে? এই অত শতকের মনে আছে তোমার এই রীতিমতো রিডিং দিয়েছি। তাই তো বলছি মানে তোমার এই জীবনে আমার মতি সত্যি? মানে তুমি একবার ইয়ে করলে কি হলো না কি হলো? আপনি তো নাম পাই আমার জানা হয়নি তাই তো? আমি সোনা গো সোনা। হ্যাঁ, ভাষায় দেখছি আমাকে আদর করে সোনামণি বলে ডাকতে গো। সমুদ্রে আমাকে আমাকে বাবা বলতে দেবো। এমন ডুবাবো। যা তুমি ভাবতেই পারবে না। ধান্দা জরুর করতে পারবে আর রূপচাঁদ অগরসর ধান্দা জরুর করতে পারবেন তো আরে সোনামণি সোনামণি। আমার ছোট আমার দেখা হয়তো কোনো ভগবতী হয়তো কোথাও দেখেছে। हाँ बोलिए बोलिए हाँ बोलिए क्या बात बोल रहे हैं পতি তোমরা একটু লেনদেনটা করো আমি একটু আসতে। नमस्कार जी তোমার কাছাকাছি আছে গো, তোমার কাছাকাছি আছে। তুমি সোনামণি বলে ডাক দিলে আমি তোমার এই বুকে ঝাঁপিয়ে नमस्कार जी ये उत्साह की बोला नमस्कार वो भागते हुए सुनिए सुनिए वो लड़की का बात छोड़िए इधर आइए पहले अंदर करना चाहिए अंदर अरे बोलिए प्रदीप बाबू कहाँ है अरे प्रदीप बाबू को साला ठीक है जल्दी जल्दी प्रदीप बाबू के बुलाइए हाँ जाइए जल्दी जल्दी हाँ बोलिए আরে ছোট বাবু যখন আপনাকে ফোন দিয়েছে ধরে নিন আপনি মাল পেয়ে গেছেন আপনি মালিকটা সালা রেডি করুন আমি এখনই ছোট বাবুকে পাঠিয়ে দিচ্ছি বাবুকে भेज दीजिए हमारे पास ज्यादा टाइम ना আছে और ये धंधा में रुपया भी जरूरत है वो भी हम जाने इसलिए हम तैयार है असलो एक हाथे माल जरूरत नहीं आपके हमके माल दीजिए और हम ही आपको रुपया दियो यहाँ पर 5 लाख रुपया से आप जल्दी करके लीजिए गलती करने का कोई जरूरत नहीं है जी बड़े को भी किया है गलती किया है कैसे
রিপোর্টার আছে সাংবাদিকের ছাই ওই জমি জমা বন্ধক দিয়ে ছোট একটা পেট তৈরি করেছে, নিজেই ছাপে আবার নিজের লোকই বিক্রি করে। বিপদ আমার। আরে সাংবাদিক, अरे रिपोर्टर बाबू, ये नया नया फोटो पीछे नया नया बात लिखे, आपका खाना पीना मिलছে ওই চুপচাপ টাকা দিয়ে একটা সেকেন্ডের টেবিল দিয়েছিলাম, এই মেয়েটার ছবি আমার স্ত্রী পেপারগুলো কম্পোজ করে দেয়। খবরই একটা आपका बात सुने हमार हंसी बच्चे। अरे रिपोर्टर बाबू, नया नया बात लिखे, आपका खाना पीना मिलছে तो और जिंदगी नहीं कोई बोला रिपोर्टर संवादिक बोलते पारবে ये .com ইন্টারনেটের যুগ আছে, আমাদের সাথে রূপা করবেন তো আমি আপনার পত্রিকার জন্য বহুত বহুত সারা রুপিয়া খরচা করবে অন কন্ডিশন। জানি জানি কথা খবর করি। अरे कुछ नीचे गए तो মুখার্জি नीचे हमें तो बोलिए आप लोग राजी? মুখার্জি যদি আপনাদের কথা আমি না লিখি তাহলে সাধারণ মানুষের চিনবে কি করে? मिस्टर मुखर्जी, তা সমাজ দিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আজের মাথা ব্যথা ভাত তাহলে যদি মাথা ব্যথা হতো, তাহলে যদি আজকে সমাজ সাধারণ লোকের নিয়ে থাকতো তাহলে তো আমার মাথা ব্যথা হতো না। মুখার্জি এখনো বলছি আখের গোছাবেন তো পেপার বন্ধ করিয়ে দিন। রাম করতে নয়। মিস্টার মুখার্জি, তাহলে তাহলে মিস্টার মুখার্জি তোমাকে প্রাণদায়ী দিতে হবে। মুখার্জি অন্যায় অবস্থা দেখলে বিগতের জন্য অন্যায়ের প্রতিবাদে আমার করতে ওঠে, যখন দেখি দেখে অন্যায় পাহাড় আছে। মুখার্জি প্রতিবাদে মিস্টার মুখার্জি, আছে রাজনীতি করছে, শিক্ষকেরা শিক্ষাকে ব্যবসায় বলেছে, সমাজসেবী ডাক্তাররা তোমার কি? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, দ্বিতীয়বার এই সব লিখলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। জানি খুব ভালোই আমি জানি, তাছাড়া আজকে মিস্টার মুখার্জি, মজার কথা বন্ধ করো। ময়নাকে কেউ খুন করেনি, ময়না নিজেই আত্মহত্যা করেছে। যদি রাস্তাকে ঘুরিয়ে না থাকে তাহলে বুঝতে হবে খুন না আত্মহত্যা। মিস্টার মুখার্জি, बोलिए वो कैमरा क्या होता है प्रदीप बाबू, और कैमरा नेगेटिव है ना, आप ले लीजिए ক্যামেরা নেগেটিভ আমাকে দিয়ে দাও। পাবে না মিস্টার মুখার্জি, যখন ছবিটা তুলতে গেছে বিনন্দ মুখার্জি তখন সাধারণ সঙ্গে ছবি তুলতে না আসা পর্যন্ত নেগেটিভ না পাবে না। মিস্টার মুখার্জি এই কারণে বাকি আমার মা এখানকার মানুষজন আমার কি আপনজন শুনুন আমার মনের কথা, তোমাদের কথা বলছে কথা কেউ না বলছে, আমি কিন্তু আমার করি ফাঁসির কাছে ঝুলাবে। যারা সাবধান সাবধান। बाबू হ্যাঁ বলুন। আমার খুব ডর লাগছে। আরে ডরের কিছু নেই, ওই নেগেটিভে পূরণ করা যাবে না যে আমরাই প্রকৃত করছি। अरे ना बोलबे ना प्रदीप बाबू, ना बोलबे ना बोलबे ना। वो ये जो नया ऑफिसर आया वो साला बहुत खतरनाक আছে। সেটি আপনি যাবে তো বহুত লবড়া হয়ে যাবে, বহুত লবড়া হয়ে যাবে। স্যার हाँ बोलिए। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি না বলবেন না প্রদীপ বাবু, এই তো না বলবেন না। हर टाइम एक बात याद रखবেন, आपको करবেন मेजूर रखবেন না, मेजूर भी रखবেন तो सब मौका माफिक आपको, इसलिए याद रखना मुझसे काम करবেন, थोड़ा सा समझे, थोड़ा सा
বলি, ওই ওই বিমানবন্দর মুখালয় সমস্ত ব্যারিকেডের সমস্ত লোকদের আমি মনটা দিয়ে বুঝিয়ে দেব, আমি মৃত্যু ভাতের ফেরিওয়ালা, আমি নগ্ন সমাজের নটরাজ, আমি হনবরীর হেডমাস্টার, আমি বিংশ শতাব্দীর বীর। আমার মোবাইলে রিংটোন বাজে ছাড়ে জাহাজে আচ্ছা, সারা লোকে বলে আমি নাকি একটা শুয়োরের বাচ্চা। তুমি জানো না আমি কত ভয়ঙ্কর, কত কুবিদ্ধ। আমার নামটা সংক্ষেপে পিছে ওই পাইথন আর কোবরার সংমিশ্রণে গড়া। আমি একটা কাল ভুজঙ্গ, আমি মানুষ খেত বাঘের চাইতেও হিংস্র। আমার নিঃশ্বাসে চুম্বনে অবধারিত বিভীষিকা। আরে বাবা, বড় লোকের ছেলে মদ খাবে, মেয়ে মানুষ নিয়ে ভর্তি করবে না তো করবে কে? ওই সারা খবরের বাচ্চা বলে কিনা বাগদি ছড়ি ময়নার জন্য তুই এখানে কেন এসেছিস? আমি তো ময়নার খোঁজ করতে ময়না? ময়না শুধু আমার বেটি আছে, ওর কত আশা ছিল, ওর ঘোড়া ভালোবাসা ছিল, ওর একটা পুরো ঘোড়া, ও কোথায় গেছে? আরে এ হারান, কারণ বৌদি ওর আশা আকাঙ্ক্ষা নিশ্চয় নিশ্চয় আমি পূরণ করবো। তোর ময়নার বেঁচে নেই রে হারান। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় রে হারা। আমার ময়না আমাকে ফাঁকি দিয়ে নিজেকে পারে যায়, আমাকে ছেড়ে দিতে চলে রে হালুয়া, তারা চোরের বাচ্চা বলে কি ওই বাগদি ছড়ি ময়নার সঙ্গে আমার ছেলে পড়বে? এই শালা! এরকম ভাবে শালা বলে কি তুই যাবে যাবে করে যাবি এখান থেকে? আরে যাবে শালা বলে এখান থেকে যাবে না। আরে চোরের বাচ্চা, এটা সোনাডাঙ্গার মধ্যমণি পুণ্যেশ্বর চ্যাটার্জির বাড়ি। ভালো চাস তো তুই এখান থেকে বেরিয়ে যা। চোরের বাচ্চা, আরেকবার ময়নার কথা বললে অপূর্ব অপূর্ব তোমার চরিত্র
বিভীষণরা শত্রুতা করে পার পেয়েছিল, কিন্তু এই যুগে তোরা কেউ আমার বিরুদ্ধে শত্রুতা আমি করতে যাচ্ছ, তাহলে কিন্তু আমি ভুলে যাব। রাজকোট থেকে মনে হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তুমি খুব ভালো করে দেখ। চন্দনের সঙ্গে আমি ওই চন্দনের নামটা তুই আরাম সময় বলবি না, আমি আর তোকে চন্দনের সঙ্গে মিশতে দেব না। মিশতে দেবে না? Yes? প্রিয়া, অথচ তুমি একদিন তোমার সাথে আমাকে চন্দনের দিকে লাগিয়ে দিয়েছো, আর আজ প্রিয়া, তাছাড়া বড়লোক বাপের ছেলে যদি মেয়ে মানুষদের ভর্তি করতে পারে, তার বড়লোক বাপের একমাত্র আদরের ছিল বেবি কেন দিঘা বেড়াতে যেতে পারবে না? রে হালুয়া, আমার মেয়ে আমার কথায় আমাকে ঠিক আছে বেবি, তুই যা যা। Dad, চলো, তুমি ভীষণ ভালো, ভীষণ ভালো। ভালো মন্দ বুঝি বলেই তো আমাকে অনেক কিছু ভাবতে হয় রে মা। আর আমার এই ভাবনার অবসান হবে সেদিন, যেদিন আমার এই আদরের সুইট বেবিকে করতে পারবো। আর এখন তো আমাকে বাইরে একটা কাজে চলে যেতে হচ্ছে মামুনি, নইলে যে আমার সব হালুয়া হয়ে যাবে। ভালো থাকিস মামুনি, হ্যাভ এ নাইস ডে। তুমি সম্প্রদায়ের আয়োজন করো আমার সুপাত্র। হাই প্রিয়া, হাই চন্দন, তুমি রেডি তো? আই এম রেডি ডার্লিং। তোমাকে ভালোবেসে তোমার কথা বিশ্বাস করি আমি তো আমার মনটা দিয়ে দিয়েছি চন্দন। এখানে কি আমি না বলতে পারি? আরে, এই চন্দন প্রথম যেদিন তোমাদের বাড়িতে গেল, সেদিন প্রথম তোমাকে দেখলাম, চোখ পড়লো তোমার চোখে, চোখটা বসাল কেমন দেখলাম, তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এখন তৈরি হয়ে আসছি। সে কথা বলতে হবে না জীবন। আমি তোমার সঙ্গে দীঘা যাওয়ার কথা ভাবতেও আমার মনের কোণে কেমন ধরা দিয়ে উঠছে। মনে হচ্ছে এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। মোবাইলের যায় নিরিবিলিতে একটু সেভ করার উপায় নেই। Yes? চন্দন বলছি। কে? রামুদা? আমার মা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, কার ফোন চন্দন? দেশের বাড়ি দিনাজপুর থেকে আমার এক প্রতিবেশী যাদব ঘোষ। আমার মায়ের অবস্থা খুব সিরিয়াস, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চন্দন, বাবার অনেক দুঃখ করতে মা হতে ভালো করেছিল, লেখাপড়াও শিখিয়েছিল। তারপর হঠাৎ একদিন কাজের সন্ধানে এসে তোমার ড্যাডের সাথে পরিচয় হয়ে গেল। তারপর চন্দন, একটা মাত্র বাদ করা, আমার এই জীবনে আর কেউ নেই। আমার মায়ের কিছু হয়ে গেলে
কলকাতা চলে গেছিলে, তাই আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। তা বাড়িতে কবে এসেছো? এই তো কয়েকদিন মাত্র। এই দেখুন, সে কখন থেকে আপনার সাথে গল্প করে যাচ্ছি। আপনি বসুন, আমি আপনার জন্য চা মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। জানার দিওয়ালির চা মিষ্টি এইসব কুকুর বেড়ালের জন্য নয়। কি বলছিস তুমি? হ্যাঁ, এই বলছি। কি বলছি দাদা? গরম জন্য তো বন্ধু। আরে বন্ধুরা ভাই, শালা দাদা এদিকে আমার পিছনে বাড়ি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর শালা ভাই এসেছে বন্ধু মারাতে। আসলে কি জানিস প্রদীপ, কি বছর কলকাতায় ছিলাম, অনেক আশা নিয়ে এই বন্ধুর কাছে দেখা করতে এলাম, আর বন্ধু কিনা আমাকে কি করবো বন্ধু কিনে দেবো, কি করবো? আর ঘাড় ধাক্কা দিয়ে এখনো তোকে বের করে দেয়নি, এটাই তোর 14 পুরুষের ভাগ্য। হ্যাঁ, তোর দাদা ওই বিমলেন্দ্র মুখার্জি আমার নামে আমার আর ময়নার নামে কাগজে যা খুশি তাই ছাপছে। হ্যাঁ, তারপর ঠিক আছে ঠিক আছে, বলছি যখন চলে যাচ্ছি। কি আর করা যাবে বলুন তো? আপনার ভাগ্যটাই খারাপ। সত্যি আমার ভাগ্যই খারাপ, নইলে আমার বন্ধু আমাকে এইভাবে বলতে পারে। কি করবো বল? তোর দাদা যেভাবে আমার বিরুদ্ধে আমার মারার ব্যাপারটা ভাবা করে লিখেছে, সেই সব ঘটনা আমি তো তার জন্য এসেছি। যদি দাদা খবর কাগজে যা লিখেছে তা যদি মিথ্যে হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলতে পারি। সত্য তুলে ধরে আমি প্রমাণ করে দিব আমার এই বন্ধু গৌরব করতে পারে না। আর তাছাড়া লস্কর টাকা সাথে দেখা হলে বললো তোর বাবা আমাকে আসতে বলেছে, তাই তো আমি তোদের বাড়িতে চলে এলাম। হালুয়া, আরে বাবাজি, তুমি দেখছি সত্যি সত্যি চলে এসেছো, তা ভালোই করেছো। আসলে তোমাকে ডেকেছিলাম একটা সুষ্ঠু মীমাংসা করার জন্য। মীমাংসা? হ্যাঁ, মীমাংসাটা যদি এখনই না হয় গৌরব, তাহলে কাল যখন আমি আইন মোতাবেক তোমাদের বিষয় বাড়ি ঘর সম্পত্তির দখল নেব, যা সত্যি আমি তাই বলছি। হ্যাঁ, তোর দাদা তোদের সমস্ত বাড়ি ঘর বন্ধক দিয়ে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে গেছে, বুঝলি? আমাদের সব বাড়ি ঘর বন্ধক দিয়েছে, অথচ একবারের জন্য বাবা আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। আরে তোমাকে বললে যে তার দুষ্ট বুদ্ধিটা ধরা পড়ে যাবে বাবাজি। আরে আসলে এসব তো তোমাকে ফাঁকি দেবার মতলব বাবাজি। কত বুঝিয়েছি বিমলেন্দ্র, দু ভাইয়ের সম্পত্তিটা বাধা দিচ্ছ দাও, কিন্তু টাকাটা তুমি নষ্ট করো না। কিন্তু কে শোনে তার কথা? ওই গায়ের মানুষদের সামনে বাজে বাজে কথা লিখে সে একটা পত্রিকা বের করলো। এখন আমি টাকা চেয়েছি বলে আমার নামে যা তা লিখছে, টাকা নাকি সে দেবে না। দেবে, টাকা না দিলে আমি ছাড়বো না। হয়তো দাদা বিমলেন্দ্র মুখার্জি আমাদের নামে যতই ছাড়ো না কেন, টাকাটা আমি আদায় করেই ছাড়ো না। একটা দুটো টাকা নয়, এখন সুদে আসলে 10-12 লাখ টাকা হয়ে গেছে। হালুয়া, আমার ছেলে বুঝলে ওর এমনিতেই বড্ড মাথা গরম। না প্রদীপ, তোকে কিচ্ছু করতে হবে না বাবা, যা করবার ওই আইনি করবে। তুমি তো বিমলেন্দ্র মুখার্জি ভাই, তুমি তো পূর্ণেশ্বর চ্যাটার্জিকে চেনো গৌরব। আমি খেপে গেলে একেবারে হালুয়া তোমার ওই দাদা বৌদিকে পথে গিয়ে দাঁড়াতে হবে। তাই বলছি, আমি ভাবতে পারছি না সামান্য একটা উইকলি ম্যাগাজিন বের করবার জন্য দাদা। ভগবান গৌরব, তোমাকে ঠকাতে চায় বাবাজি, মানে ঠকাতে চায়। লস্কর দাদা, আসলেই তোমার দাদা হচ্ছে মানে নাম্বার 1 দিলে খরচা।
দাদা আমার গুরুজন বড় সাংবাদিক শব্দে আমাকে না জানিয়ে আমার পৈতৃক সম্পত্তি বন্ধক দিলেও সে যে আমার দাদা। লম্বা লম্বা লেকচার না দিয়ে বাড়ি গিয়ে তো দাদাকে বল টাকাগুলো দিতে, না হলে কিন্তু আমি ছাড়বো না, কিন্তু বলে দিলাম গৌরব, আমি কিন্তু ছাড়বো না। ওরে কবি, টাকার উপরে যে অনেক বেশি রে, এত টাকা আমি কোথায় পাবো বলতো? লে হালুয়া বলে কি? আরে সেটা আমি জেনে কি করবো গৌরব? আমি টাকা দিয়েছি তাই তো টাকা চাই। হ্যাঁ, তবে তুমি আমার এই ছেলের বন্ধু, মানে আমার ছেলের মতোই আর কি। তবে আমি যদি ইচ্ছে করি আমি কিন্তু একটা সুষ্ঠু মীমাংসা করে দিতে পারি গৌরব। তবে তবে কিন্তু একটা শর্তে। বলুন বলুন দাদা বাবু, আপনার যে কোনো ছোট্টই আমি মেনে নিতে রাজি। তাহলে তাহলে ওর কথাই রইল গৌরব, তুমি তোমার দাদা বৌদির নামে শপথ করে বলো যে আমি যা বলবো তাতেই তুমি রাজি। এমন শর্ত যে দাদা বৌদির নামে ডিগ্রি করতে হবে? না 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 না, দাদা বৌদি কি আমার নির্ভর করতেই হবে। বলুন বলুন দাদা বাবু, আমি দাদা বৌদির নামে ডিগ্রি করে বলছি, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। এই না হলো ভাইয়ের মতো ভাই। আর বলতে হবে না স্যার, আপনার যখন আমি একবার হুকুম পেয়েছি তখন আমি করে দেবো অগতির গতি। বাবাজি মানে পাঠশালার তত্ত্ব একটু কানে কানে বাবাজি, চলে যাও। গৌরব তার দাদার আবশ্যক লক্ষ্যে পদোন্নতি করতে পারবে না। তাছাড়া কাল বাদে পরশু আমার বিয়ে। আরে বাবাজি, ওই বিয়েটা যে তোমার সর্বনাশের সহায়ক। কি আছে ওই শুভেন্দু বাড়ুচ্ছে? না আছে চাও, না আছে চুলো। তোমার দাদাতেই বেঁচে আছে গৌরব। আর তোমার মতো এরকম একটা সোনার টুকরো ছেলের সাথে যদি ওই ভৃঙ্গি মেয়েটার বিবাহ হয়, তাই বলছি দাদার ওই প্রজাগত আদর্শের মধ্যে থাকে জীবনেও তুমি মাথা উঁচু করে থাকতে পারবে না। আমার শর্ত মানলে একেবারে লে হালুয়া, মানে তোমার জীবনের রংটাই আমি বদলে দেব। আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন। ভাবো বাবাজি, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। তবে লাইফে হ্যাপি হওয়ার সুযোগ বারবার আসে না, শুধু একবার আসে। না না না, আমি ভুল করবো না। যে দাদা বৌদি আমাকে মানুষ করেছে তারা নিজের দায়ে পথ দেখিয়ে দাঁড়াবে, এ তো হতে পারে না, এ হতে পারে না। আমার সবরই আমার গৌরব, আমি শেষ কথা বলতে পারছি না, পারছি না। সবাই যে আমার করছে, আমি তো তাকে কথা দিয়েছিলাম। ভগবান, শেষ কথাটা আমি কিছুতেই না। যাও, যাও। না, আমি যখন বারাবতী নামে শপথ করে বলেছিলাম, তখন আমার ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে দাদা মোদির সুখের জন্য আমি সব বিসর্জন দিয়ে গেলাম। আমি সব বিসর্জন দিয়ে গেলাম।
কি ভুলমন্ত্র দিলে কাকা? সারা যেন ম্যাজিকের মতো মনে হলো। প্রিয়াঙ্কা মামনির সঙ্গে ওই গৌরব বাবাজি মানে বেরেস্তা একেবারে ফাইনাল হয়ে ফাইনাল হয়ে গেল। চন্দন আরে সালালে হালুয়া, এসব সালার মাথায় একটু বুদ্ধি নেই। বাবা, আরে, আপাতত চন্দনকে আমি কাট করে দিলাম। বাবা হ্যাঁ, আমি তোর বাবা। এখন সময় সুযোগ মতো ওই গৌরবকে হাতে মুঠোয় এনে ঘর জামাই করতে পারলে তোমার বিল্লাহ হতে বাবা, তুমি একটা জিনিস পাইনি বাবা। আরে বন্ধু হবে ভগিনী পতি বাবা, পায়ের ধুলো দাও বাবা, পায়ের ধুলো দাও। এই বুঝে, তুই একটা জিনিস বলে কি বুদ্ধি যে গৌরবের সঙ্গে চলো বাবা, আজ থেকে তোমাকে আমি আর বাবা বলে ডাকবো না, ফাদার বলে ডাকবো না। আজ থেকে তুমি আমার গডফাদার, গডফাদার। শ্রীপতি, স্যার আরো আমাকে মৌন হলো স্যার। এবার আমি বুঝতে পেরেছি ওই মাছ যেন জাল ছিঁড়ে আউট না হতে পারে। তবে এমন সময় যদি আমার একটু ওই ওলা মনে কি পেতাম। ওরে শ্রীপতি, তুমি আবার কি ভাবছো? ভাবছি ওই প্রিয়াঙ্কা মামনির সঙ্গে গৌরব বাবাজির মানে জুটিটা মানে গুড, ভেরি ভেরি গুড। হতেই হবে, হতেই হবে। অন্যের সাবজেক্টে সিলেকশন কখনো খারাপ হতে পারে না। এবার সময় করে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিতে পারলেই। এই বিয়ে আমি কিছুতে করতে পারবো না। প্রিয়া, পিয়া চন্দনকে ছাড়া পারবো না ড্যাড। তার কাছ থেকে তুমি আমাকে আলাদা করে দিও না ড্যাড, দিও না। কাঁদছিস কেন রে মা, কাঁদছিস কেন? আরে আমি তো তোর ভালোর জন্য, মানে সুখের জন্যই। না না না, গৌরবকে বিয়ে করে আমি সুখী হতে চাই না ড্যাড, চাই না। আর আমিও চাই না তুই আমার বিপক্ষে। ড্যাড, হ্যাঁ, চন্দনকে বিয়ে করলে তুই একদম সুখী হতে পারবি না রে মা। আরে আমি তোর বাবা, তোর সুখী যে আমার সুখ রে মা। মিথ্যে, তুমি মিথ্যে বলছো। আসলে তোমার প্রতি যে চৈতন্য করছে। প্রিয়া, বাবা হয়ে নিজের মেয়েকে বাজারে পণ্য করে তুলছো। তোমার স্বার্থের হারি কাটে আমার দিদি এই আমি বলে দিতে চাইছো। না না না, এই বিয়ে আমি কিছুতে করতে পারবো না। কিন্তু আমি জানি না, কিন্তু আমি জানি না।
আমাকে ডেকেছিস বল। কেন ডেকেছি জানো? কেন ডেকেছি? ভোলাদা। ভোলাদাকে তখন কি বলেছি জানো? কি বলেছে ভোলাদা? ভোলাদা ভালো একটা পার্টি মিলে ভোলাদাকে নিয়ে চলে। আরে মিথ্যে কথা বলছো না, একেবারে মিথ্যে কথা। মিথ্যে কথা নয় বৌদি, একদম সত্য কথা। ভোলাদাকে তুমি একটা বউ হয়ে যাও। ভালো হচ্ছে না কিন্তু দিদি ভাই, একদম ভালো হচ্ছে না। আমি বলছেন না, আমি শুধু বলেছি যে এই ওখানে তোমার বিয়ে হচ্ছে। এই ওই সামনের ওখানে আস্তে আস্তে আমি যেন মামা ডাক শুনতে পাই। তাই তো আমার সাবরি দিদি। বুঝেছি রে, বুঝেছি, আমি সব বুঝেছি। বৌদি, হ্যাঁ, এটা শুধু ভোলার কথা নয়, এটা তো আমারও কথা। বৌদি, তুমি খাই দিচ্ছ? আর তোমাকে ডাকা অপরাধী, তোমার স্ত্রী মুখে আমাকে তো ভগবান দাও, কিন্তু এভাবে বলো না। আমি বুঝি তোকে শুধু গালাগালি দেই? ছাড় বলছি, ছাড়। আমাদের কাজ নাই করেছি। তোর বাবার সাথে ওই দেখা করার কাজ হয়নি, তাহলে একেবারে রাতে মাথায় করে নেবে। আরে বাঙালি বলছে, সবই বাঙালি বলছে। কাজল দিদি, হ্যাঁ, আমার হাতে থাকলো। ব্যাংকের লোকের এলে আমার মতো চা টিফিন যা দিবি। আর ভোলা, খাবারের প্যান্ডেলটা তুই নিজে থেকে দাঁড়িয়ে করবি। আচ্ছা। আর তারপর কি বলতে হবে? হ্যাঁ, তোরা বলবি। লক্ষ্মীর পাঁচালি শোনে। কি বললে বলছো না? চোরা? হ্যাঁ, চোরাই তো, চোরাই তো। চোরা? হ্যাঁ। এই তোমাদের জোড়ার কথা শুনে আমার একটা কথা বলার ইচ্ছা করছে বৌদি। এখন তো সবাই নেই ভাই, তোমার কথা আমি পরে শুনবো। আরে তপন, বলছি না বউ ঠাকুরের তোর কথা শোনার আর সময় হয় না। চল আমরা চলে যাই, চল। চলো বলো, চলো। এই রে, আরে বাড়িতে তো প্যান্ডেল করতে লোক চলে এসেছে। আচ্ছা দিদি ভাই, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তুমি কিন্তু ওই সময় মতো ওই ক্যান্ডেল আলাদের জন্য চা টিভি দিয়ে দিও কিন্তু। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। এই চলো তপন, তো আমার সময় মতো ওই চা টিভি দিয়ে দেবে। চল, চল, চল। তখন বলে গেল, তাড়াতাড়ি না ভাবি, ভাবতে আমার ভয়েই গেল। এতটা বেলা হয়ে গেল, তা সবরই তার নিজের ঘরে জামা কাপড় গোছাচ্ছে দেখলাম। আমার কাপড় গোছাচ্ছে কেন? হ্যাঁ, জামা কাপড় গোছাচ্ছে দেখলাম। কলকাতায় হঠাৎ কলকাতা কেন ভাই? আমার জ্ঞানের উত্তর জানবার আগে একটা কথার উত্তর দাও তো বলছি। কি কথা ভাই? আমাদের বিশাল সম্পত্তি বাড়ি ঘর সব কি বন্ধক দেওয়া আছে? এই কথা তুমি কার কাছে শুনলে? যেই বলো প্রতি যেই বলো বন্ধক দেওয়া আছে। হ্যাঁ আছে, সে সময়টা একটু থাক বলতে থাক, আমি আর কিছু শুনতে চাই না। আমি শুধু জানতে চাই এমন সত্য তোমরা আমার কাছে গোপন করেছিলে কেন? গোপন করতে তার ঠাকুর বৌদি কেউই চায়নি। আসলে তোমার পড়াশোনার ক্ষতি হবে বলে ওসব নিয়ে মাথা হাত করো না। তারপর মাথার উপরে তোমার দাদা আছে, আর তোমার দরকার হলে কাল বিয়ে হবে না বলি। কি বলছো না করবো? হ্যাঁ বলি, আগে দাদাকে নির্মুক্ত করবো, তারপর বিয়ে। ও কথা বলো না ভাই, ও কথা বলো না। এমনিতে তোমার দাদার মাথা করো। অনেক আত্মীয় কুটুম সবাইকে নিমন্ত্রণ করেছে। যদি শোনে যে বিয়ে হবে না, চেঁচিয়ে বাড়ি কুলক্ষেত্র বাঁধিয়ে দেবে। বাবা, তবু আমাকে কলকাতা যেতে হবে। যেতেই যদি হয় তার বিয়ে করে যেও। না, আমাকে আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিয়ে আটটা দিও। সবাই আমি অনুরোধ করে যাচ্ছি, সবাই তুমি আমাকে করছো তুমি, এতে যে আমার পাপ হবে। পাপি তো আগে শুনে পাপ করতেই তবে যাচ্ছি। তার মানে আমি কাল ফিরছি না। বৌদিকে তুমি মিথ্যা করলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি আমাকে ক্ষমা করো।
বাবা আমাকে মানুষ করতে ও ও ভগবান ছবি আবার বেঁধে গেছি। জীবনের কিছু এমন ঘটনা ঘটে যার ইচ্ছার বিরুদ্ধে বেঁধে দিতে হয়। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে ছবি যার ইচ্ছার বিরুদ্ধে বাঁচতে হচ্ছে। কিন্তু শুভ কাজে যাচ্ছ, শুভ কাজে যাওয়ার সময় চোখের জল ফেলতে নেই বড়দা। আমি জানি খবরে যাবে জানি, কিন্তু জল আমার মানছে না। কেন মানবে না? বিয়ে আমাদের নাই কখনো, তবুও তুমি তো আমার ভালোবাসা। আমি জানি এই যাবার সময় তোমার সাথে একটু আদর করে যাবে না? খবরে না, তোমাকে আর কোনোদিন এই দুটো হাতি আদর করতে আমি পারবো না। কিছুতেই না। আমায় পিছু দেখো না সবরি, আমায় আর পিছু দেখো না। যদি পারো আমায় ক্ষমা করে দিও। আর দাদাকে বলো তার ভাই হবার যোগ্য আমি নই। আমি ফিরু, আমি কাপুরুষ। আমি তাকে হাতে নিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছি সবরি, চোরের মতো পালিয়ে যাচ্ছি। শুভ কাজে যাচ্ছি, পিছু ডাকবো না। আমার ঠাকুরপো কোথায়? চলে গেছে বলে, চলে গেছে, চলে গেছে। হ্যাঁ বলে, চলে গেছে। আর যাবার সময় বলে গেছে। কি বলে গেছে? কি বলে গেছে? আর সে ফিরে আসবে না বলে। তাহলে বিয়ে হবে না বলে। এই হতভাগিনীর শবরীর বিয়ে হবে না। এই হতভাগিনী তোমার চলে হবে না বলে। শবরী হয়তো সারা জীবন প্রতীক্ষা করে যাবে, কিন্তু তার নারীর হৃদয়ে বসন্তের উদ্যানে পুষ্পরিত কুসুম করে চরণে ঠাই পাবে না বলে। চরণে ঠাই পোড়া কপালে সবারই কপাল মন্দ। তা না হলে যাদের ভালোবাসা, যাদের স্নেহ মায়ার মমতায় চোখের ঘরের স্বপ্ন দেখেছি, তা কোনোদিন কোনো কারণে ভেঙে যেত না বৌদি। ভেঙে যেত না, ভেঙে যেত না। হতভাগীটা মনে খুব কষ্ট পেয়েছে, কিন্তু কিন্তু ঠাকুর না 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 না, এভাবে আমাকে ভাবলে চলবে না। যেমন করেই হোক ঠাকুর বুকে ফিরে আনতেই হবে, ঠাকুর বুকে ফিরে আনতেই হবে। এই দেখো দাদা, তুমি তাড়াতাড়ি কম্পোজ করতে গিয়ে তোমার চোখে জল। ওগো, ওগো, ঠাকুরপো, ঠাকুরপো, কলকাতায় চলে গেছে। আমাদের বিষয় সম্পর্কে চাকরি বাড়িতে বন্ধ কাছে শুনে আমি তো জানতে না পারে ভেবেছিলাম ভাই নিজের পায়ে দাঁড়াবে, কষ্ট করে নাম তখন আমরা দিন কিন্তু আগেই শুনতে পেরেছে। কিভাবে আমাদের চিন্তা করে চলবে না গো। তুমি স্টেশনে লোক পাঠাও, ঠাকুর বুকে ফিরিয়ে আনার চেষ্টা করো, তাহলে ঠাকুর বিয়ে হবে। হবে না, কি হবে?
হ্যাঁ শোনা যায়। জানি কাকাবাবু জানি ফোন ঢোকে না কেন এতক্ষণ? আমার কথা তোমরা কেউ বিশ্বাস এতক্ষণ করবে তুমি না। কাটার পর ট্রাই করতেছিলাম, চারবার কথা। কিন্তু নিজের কান চোখকে তো অবিশ্বাস করতে পারি না। আমাদের তো রাস্তার মোড়ে একটা মোটর গাড়ি দাঁড়িয়েছিল, আর সেই মোটর গাড়িতে বসা ছিল 19 শতাব্দী গৌরব এসে তার পাশে বসতেই 19 শতাব্দী একবার এসে গৌরবের পিঠ চাপতে পারল। বিয়ের প্যান্ডেলটা কিভাবে হবে? ঠাকুর তোমাকে দেখতে ডাকছে, আর তোমার ফটো অনুযায়ী শ্যামলার গোপালরা দাদারা সব সেরে এসেছে। ওগুলো গায়ের লোকের মধ্যে পিলিয়ে গেলে ভোলা। ঠাকুর কদিন দিয়ে ফোন করি, ফোন না করে। তা না হলে ওগুলো পুকুরের জলে ফেলেছে আর প্যান্ডেল ওকে বড় প্যান্ডেলটাকে ভেঙে দিয়ে গেছে। তুমি এসব কি বলছো না ঠাকুর? পাচ্ছিলাম খবর বাবু জীবনের মহা ভুল করেছে। পাচ্ছিল নাকি? ঠাকুর খবর বাবু তাই তো আমার ভাই আমার বুকে পড়ে গেল। আমাদের অন্যের খবর জোগাড় করতে নিজের খবর রাখতে সে ভুলে গেছে। তাই তো আমার ভাই আমার বুকে একটু সারাঘাত করে এইভাবে চলে গেল। ঠাকুর তোমার এসব কথা তো আমি যে গৌরবকে নিয়ে আমার গর্ব এত অহংকার ছিল সেই গৌরবকে টুকটা ভেঙে আমার উঁচু মাথাটাকে নিচে করে দিয়েছে রে বলা একদম নিচু করে দিয়েছে। হ্যালো, তুমিও কাঁদছো? কবে আসছে? বাড়িতে কাকা যে একেবারে পাথর হয়ে গিয়েছে। কি হয়েছে বাড়িতে কাকা? বলবে তো? আরে কি হবে রে? বাড়িতে কাকা? আচ্ছা না, আমি বসে আছি, ক্যামেরা স্ট্যান্ডের ওখানে আছে। হচ্ছে তো থানা মানে তারা ভিডিও এই নাটকের ভিডিওটাই শিখতে হবে, বুঝছো? আরো এই কথা সত্য বউ হ্যাঁ, বিয়ে হচ্ছে না। কার সঙ্গে বিয়ে হবে রে বলা? এই ঘন্টা অলরেডি হয়ে গেছে। যার বিয়ে ঘন্টা সে যে বাড়ি সব পাল্লু বিয়ে বড় লোকের পা দিয়েছে, তবে কার সঙ্গে বিয়ে হবে? বউ ঠাকুর আমার ঠাকুর, কি আমার আমি পাপ করেছি ঠাকুর, কি আমার আমি পাপ করেছি? যাকে মানুষ করবো করে নিজ আমাকে মিথ্যে বলে মিথ্যে বলে চলে গেল। কেন ঠাকুর, কেন 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 কেন? বউ ঠাকুর একেবারে ভেঙে পড়েছে। হ্যালো, ঠিক ধরো বাবু, ঠিক। স্বার্থটাকে তুমি বড় মনে করে দেখলে, এতে আমি ভাবতেও পারিনি ছোট বাবু, এতে আমি ভাবতেও পারিনি, এতে আমি ভাবতেও পারিনি। কন্টিনিউটা তো রেকর্ডিং করা যায় না, তা করি না, রিস্ক হয়ে যায়। কেউ ভাবতেই পারে না আমি তো তাই করি। গৌরব বাবাদের মগন তোলাই করে আমি স্যারের গাড়িতে চলে দিয়েছি। আমি শোনা বলে চলে এলাম। হ্যাঁ তোমাকে ছাড়া একা একা আমার যে
নাটক দেখি নাই। কি বলিস লোকজন সেরকম একটা নাই। জানো তোমার সঙ্গে আমার ইয়ে হওয়ার পর থেকে না নাইটি আমার হাত ওঠে না আর ওই দিয়েছি আমার চোখে ঘুম আসে না তাই তো তুমি কি মনে করছো কি বলবো আমার একদিন আসাতে মনে গেছে না তাই তো আমার রাতে ঘুমই আসে না ভালোই লাগে না সত্যি কি না শাশুড়ির মোবাইল। তোমার মাথা কি পিঠে বলছি ও বাবাজি কবে কবে রাত্রে তোমার কাছে এনে রাখো মোবাইলটা। রাত্রে এসব কাজে লেট করতে নেই সুন্দরী তাই তো তোমাকে এক করি আমি কলকাতায় আমার কে আছে গো তোমার আরে আছি মানে আমার বস এই সোনাটা আমার সেরা খনি তাছাড়া এখানকার স্কুল কমিটির প্রেসিডেন্ট তার উপরে কলকাতায় তার ভেরি ভেরি বিগ হাউস আছে কখন আসবে রাত্রে? বড় বড় বাড়ি বড় বড় বাড়ি আছে না ছাড় কালকে কখন আসছে? না আমি শুধু মেয়ে তার মানে আমি যখন ফোন করছিলাম তোমার মতো মেয়ে বলে না পরে আমি পড়বো না তাছাড়া আমি অন্য রিং হয় না? আমার মনটা বড় করে দেবে না আরে আমি তো তোমার আসলে পত্নী। আমি থাকি অন্য কোনো পুরুষের সব খেয়াল রাখে আমাকে না ম্যারেজ করে না তুমি সদা ব্যাপারে তুমি অনেক জন্য তাই তোমাকে বলছি তুই জানো আমার ছেড়েন না তাই বলছি মানে তুমি যদি আমার গলায় শোনো আমি ভুলে গেছি তাছাড়া তুমি যখন একবার সত্য কথা বলেছো তোমার আমি এমন হাল করবো 2 দিনের অনুষ্ঠান না একদিনে এসে। गरीब फैसला करे गरीब फैसला करे हाँ लश्कर जी हाँ हाँ বলেছিল তো मोदी बाबू का कहाँ मिलेगा अरे मिल गया क्यों क्यों कहाँ गया अरे फू 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 ভাই আর একদিন খবর আসছিল কাজে। इतना जल्दी आया हाँ फिर भी मुलाकात हलो ना हाँ अरे আপনার আমার ছেলের সঙ্গে হঠাৎ फैसला करके असला गद्दारी फैसला करके असलो হ্যাঁ ওই কাজের পরে অন্য কেউ করতেছে নাকি যাই না ওদিকে। चौरस नहीं था चौरस के मालिक उसका कोई चीज एकदम शांत देखिए दो नंबरी जैसा हमें करे लेकिन हमारे कोई बेईमानी करबे हमें ताके छुड़बे ना আজকে আমাকে তুই হিজড়া বলবি না আমি একটা কথা বলে যাচ্ছি তোর যখন বুড়ো মানুষের বিয়ে হবে না ওই তখন তোর বোন যখন বাচ্চা হবে আমি নাচবো আমি গাইবো আর সবাইকে বলবো
মেট্রিক পাস হয়ে আদত নিয়ে আছে। আমি এখন ছেলে তুমি প্রদীপবাবুকে বলিয়ে আমি আপনার সাথে ব্যবসা করবে না। সেটি হবে টেমপ্লেট হবেন না। আমার আইডিয়া হচ্ছে সারা কেউ সারা মাথা ছেড়ে দিয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার। निकासी माल और को नहीं दिया, इधर का माल उधर का माल इधर हो सकता है, लेकिन प्रदीप बाबू जानबूझकर এক গাড়ি আনারস আমি তাকে ছিলবে না, আমার চুপচাপ একটু পাকা পাকা আনারসটা বেশি ধরতেই হবে। মোটামুটি 200 আনারস পৌঁছেই গেছে। এক টোটো ওই শুয়োরের বাচ্চাটাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার আছে। শালা ওই খবরের বাচ্চা এত বড় আস্পর্ধা, ওই গায়ের মানুষের চোখে আমাকে লোক নেভা, আমি তোমার এই অত্যন্ত কিছুতেই সহ্য করবো না। আসল পরীক্ষা হচ্ছে গো। আর সেই জন্যই ওই তোমার গর্ব, তোমার অহংকার আমি সবাই একেবারে লেহালুয়া করে দিয়েছি। যাবে না। আচ্ছা আসলটা তাই না চলছি। কালকে আমি রাত্রি 9টার সময় আসছি। বাচ্চাটা গেল কোথায়? 9টার সময় এসে বাতি দিচ্ছি, বাতি রালে স্নান করছি, স্নান করে বাতি দিয়া পরে বেরিয়েছি মন্দিরে। সবাই রাগ হয়ে আছে মন্দিরে, আমি শুক্রবার থাকি কোথায় গিয়ে যে তারা মাল পাচ্ছে? ছিলাম 4টা একবারে দিকে উঠছি। অবশ্য এই মেয়েতে আমিও খুব খুশি। এটা স্নান করা যাবে। ওই সময় ছোট লোকের বাচ্চাটাকে তুমি একবারে ঘায়েল করে দিয়েছো গডফাদার। কালকে রিং হচ্ছে না, সত্যি তুমি সারা একটা শক্ত চিজ। বিকালে ফোন করছিল হয়ে যাও। বিয়ের প্ল্যান করতে দেরি আছে, কিন্তু বিয়ে দিতে দেরি নেই। মানের নেশায় এরকম আজে বাজে কথা বলিস না, কি বলবি বল? আরে বোনের বিয়ের রাতে তুই যদি এইভাবে বোতলের পর বোতল টানিস, আচ্ছা আমার মান সম্মানটা যে একেবারে লেহাম্মা হয়ে যায়, বুঝিস না? কি বলছো গডফাদার? আরে বোনের বিয়ের দিন একটু মাল খাবো না, খাবো কি? আরে এই বোনের বিয়ের রাতে এভাবে মাল খেতে তোর একদম লজ্জা করছে না? লজ্জা ভালো লজ্জা তো ঠিক আছে গডফাদার। এই বোতল খালি হয়ে গেল, বোতলটা আরেকটা। তারা এভাবে বোনের বিয়ের রাতে মাল না খেয়ে বরঞ্চ সেদিনের খোয়া যাওয়া যে মাল, ওই মালের তদন্তটা ভালো করে করে বোধে। গডফাদার একটু হাতে লজ্জার কথা বলছিলে না তুমি, যে বিয়ের রাতে বোনের বিয়ের রাতে মাল খেতে আমার লজ্জা করছে, তাই না? লজ্জাটা তোমার করা উচিত গডফাদার, লজ্জা তোমার করা উচিত। আমি তো তোমারই সৃষ্টি, আমি তো মায়ের কোল থেকে মাতাল হয়ে আসিনি গডফাদার। ওই সেই ছোটবেলায় তুমি যখন বেরিয়ে যেতে আমাকে ফলের রসের সাথে দুই চামচ মদ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে যেতে। আজ সেই 2 চামচ মদ বোতল হয়ে দাঁড়িয়েছে। যৌবনে যখন একটু বড় হয়েছি তখন তুমি দাঁড়ি নোটের বান্ডিল আমার হাতে তুলে দিয়েছো। আমার এই অধপতনের জন্য তো তুমি
দায়ী জটফদার। যাক, ওসব কথা আমি আর আজকে মনে করতে চাই না। শোনো, ওই তুমি মালের কথা বলছিলে না? বিকালে হাটে যাবো। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ চ্যাটার্জির মাল কেউ হরপ করতে পারবে না গডফাদার। থেকে হাট ফাঁকা হয়েছে। আমি যে করে হোক, যে শালা আমাদের মালকে হরপ করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আমার ব্যবসার মাল শালা যে দিয়েছে তাকে আমি বুঝিয়ে দেব। নামটা আমার পূর্ণেশ্বর চ্যাটার্জি। যে আমার সঙ্গে শত্রুতা করে তাকেই আমি একেবারে আচ্ছা, সারাদিনই ভিড়। লে হাদুয়া করে দিই। পরে ফোন করুন। পূর্ণেশ্বর চ্যাটার্জির মেয়ে বলে আজ আমাকে এত বড় শাস্তি দিতে হলো। ইচ্ছার বিরুদ্ধে জোর করি গৌরবের গলায় মারা দিতে। এখন গৌরব আমার স্বামী, কিন্তু মন থেকে কিছুতেই যে আমি গৌরবকে স্বামী হলে মানতে পারছি না। মিস কল দিবা, হ্যাঁ? আমিও পারবো না। এ সত্য আমার পক্ষে বেরোনো সম্ভব নয়। আমি মানতে পারবো না। কি মানতে পারবে না? তোমার বাবার সত্য। সত্য? আর সত্য, বাবা, তোমাকে বিয়ে করেছি দাদাকে ঋণমুক্ত করবো বলে। তার জন্য এখানে কোর্ট জমা থাকা আমার পক্ষে সম্ভব নয়। জামাই হই শ্বশুর বাড়িতে থাকবে না কেন? আমিও এই কথাটাই বলেছি দিয়া। তাছাড়া ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক, তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমাকে দিয়ে আমি আমার দাদার কাছে সোনাডাঙ্গাতে ফিরে যেতে চাই। সোনাডাঙ্গাতে ফিরে যেতে চাই। চারপাশটা দেখে শুনে আসতে হয়তো রে বাবা। আর তা ইয়ে প্রিয়া, আমি কি তোদের যেতে বারণ করেছি? আসলে তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই বাবাজি। না, ঘর জামাই হয়ে গেলে যারা তোমার পক্ষে সমানে হবে না। ঠিকই বলেছো প্রিয়া। প্রিয়া এখন থেকে তোমার স্ত্রী, মুখার্জি বংশের কুলপদ। তাই আমি ওইখানে থাকতে চাই না। কারণ নারীর জীবনে স্বামীর সংসার যে তিক্ত। আমি সেই চিত্রক্ষেত্রে তোমাকে নিয়ে যেতে চাই প্রিয়া। সেই চিত্রক্ষেত্রেই আমি তোমাকে নিয়ে যেতে চাই। কিন্তু তুমি কি মন থেকে আমাকে ভালোবাসতে পেরেছো? তুমি কি স্বপ্নের কথা বলতে পেরেছো? বলতে পারোনি, বলতে হয়তো কোনোদিনও পারবে না। তবু এই নিম্ন বাস্তবকে মেনে নিয়ে আমাদের বাঁচতে হবে। দাদা বৌদি কি না জানে? দাদা বৌদির অবধি বিয়ে করে সত্যি আমি অনুতপ্ত। হ্যাঁ হ্যাঁ, অনুতপ্ত। যে দাদা বৌদি আমার জীবনের জীবন্ত জাগ্রত দেবতা, তাদের না জানি আমি যে বড় ভুল করেছি। গৌরবের বিয়ে হলো, অথচ তারা কেউ এলো না। তাদের আশীর্বাদটুকু নেওয়া আমার হলো না। তাই ভগবান, তাদের ভুলের জন্য এখানে বসে বসে রাজভোগ খেতে তো আমি পারবো না, কিছুতেই না। রাজভোগ আমি খেতে পারবো না, কিছুতেই না। আরে আমি তো ভালো বুঝে। হ্যাঁ, আর আমি তো বিমলেন্দ্র মুখার্জিকে জানি রে মা। বিমলেন্দ্র মুখার্জি কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। তাহলে এভাবে আমাকে বিয়ে দিলে কেন? প্রিয়াকে তুমি ছোট থেকে শিক্ষিত আধুনিক ব্যাপার গড়ে তুলেছো। ছোট থেকে তুমি আমাকে যেভাবে চলতে শিখিয়েছ আমি সেই পথে চলেছি। কিন্তু তুমি যেভাবে আমার ভালোবাসা জিজ্ঞাসা করো না চন্দন, আজকে আমি পারবো না। শুধু এইটুকু জেনে রেখো, স্বেচ্ছায় আমি তোমার ভালোবাসাকে খুন করিনি, খুন করতে চাইনি। এই চন্দন, তুমি এখানে এলে কেন? জবাব চাইতে। জবাব? হ্যাঁ হ্যাঁ, জবাব। প্রবঞ্চনার মিথ্যে প্রতিশ্রুতির জবাব। চন্দন, এমন কিছু একটা আপনি ঘটাবে
সে আশঙ্কা আমি আগেই করেছিলাম। যেদিন থেকে আপনি প্রিয়াকে আমার সঙ্গে মেলামেশা করতে পারলেন। চন্দন, আপনি একদিন কথা দিয়েছিলেন আপনার নির্দেশ মতো কাজ করলেই আপনি আমাকে জামাই করবেন। লে হালুয়া বলে কি, আরে আমি তো কখনো বলিনি যে তোমাকে জামাই করব না। আসলে আসলে ওই প্রিয়ার গৌরবের গাঁটছড়াটা আমি যেভাবে বেঁধে দিয়েছিলাম অনেক নাটক করেছে চন্দন। নাটক করতে হবে চন্দন। বারবার ফোন করে যেন প্রিয়াকে আমি কন্ট্যাক্ট করতে পারলাম না। সেই দিনে আমার মনে সন্দেহের টাকা বেরিয়েছিল। তাই তো মায়ের মৃত্যু সংবাদ করে ছুটে গিয়েছিলাম ওই সোনাডাঙ্গায়। সেখানে গিয়ে শুনলাম কলকাতার বাড়িতে প্রিয়ার সঙ্গে গৌরবের বিয়ে হচ্ছে। তাই তো আমি এখানে ছুটে ভালোই করেছো চন্দন, খুব ভালো করেছো। আসলে এর জন্য তোমাকে একদম দুঃখ করতে হবে না। আরে আমি প্রিয়ার সাথে গৌরবে যেভাবে গাঁটছড়াটা বেঁধে দিয়েছিলাম সেরকম একেবারে লেহালুয়া করে ওই গাঁটছড়াটা টুকুস করে কেটে দিয়ে আমি চাই না। চন্দন চন্দন প্রিয়াকে নিয়ে ঘর বাঁধতে না পারলেও তার সুখে নিয়ে আমার জীবনের একমাত্র কাম। চন্দন রায় এতদিন আপনার রকমে পাপ পুণ্য ভালো মন্দ তোয়াক্কা না করে আপনার কালো ব্যবসার সঙ্গে হয়েছে। কিন্তু আর নয়, এবার থেকে সমস্ত সংসদ ত্যাগ করে আমি চলেই যাচ্ছি। আমার সংসদ ত্যাগ করলে আমি তোমাকে একেবারে পৃথিবী থেকে আউট করে দেব। সে যে দল ছাড়তে পারে না সেটা তুমি ভালো করেই জানো চন্দন। আর যে আমার সঙ্গে বেইমানি করে লে হালুয়া করে স্বর্গে উপরে পাঠিয়ে দেওয়া হয়। সেটাই তুমি চন্দনকে ভালো করে বুঝিয়ে দাও। আমার সঙ্গে সত্যতা করার শাস্তি মৃত্যু। বোকা, একদম বোকা। আরে পৃথিবীতে যখন ঘর বাড়ি বিষয় সম্পত্তি হাত বদল হচ্ছে তখন 2 নম্বরই বউ নিয়ে প্রিয়াকে তুমি যথা সময়ে পাবে চন্দন। কিন্তু নাটক জমার আগেই তুমি যদি বেইমানি করো তাহলে আমি তোমাকে একেবারে হালুয়া করে দেব। কি বুঝেছো অজি? তাই বলছি ভুল করে নিজের পায়ে করবে ওরা। তাই বলছি দাপাদাপি না করে এখানে চেপে যাও। চেপে যাবো? হ্যাঁ, সবাইয়ের অপেক্ষাতে ছেলের কথা মতো চলো আর হেঁচে মারি কামা। তারপর মৌকা বুঝে আপনি ঠিকই বলেছেন ডাক্তার বাবু। সুযোগের অপেক্ষায় আমাকে থাকতে হবে। আর সুযোগ যেদিন আসবে সেই দিন আজকে জবাব আমি সুৎসবের ফিরিয়ে দেবো। আমি আমার নাম চন্দন রায়। আর আমি হচ্ছি শ্রীপতি, যার নাই কোনো পতি। আমি তাই আমি চ্যাটার্জিকে নাচাবো আর ইন ফিউচার আমি বুঝিয়ে দেবো মাই নেম শ্রীপতি। কি হয়েছে ভোলা? ভালো করে বরণ সাজাও। ছোট বাবু
ঠাকুরপো, তোমরা নবদম্পতি করে সুখী হও ঠাকুরপো, সুখী থাকো। দিদি আমাকে আশীর্বাদ করবে না? ওভাবে বলছো কেন ভাই? এই বাড়ি তুমি ছোট বউ, ঠাকুরপো যখন ফিরে পড়েছে তখন ওই সংসারে তুমি ছোট। আর বলতে হবে না বউ ঠাকুর, আর ওদের বলতে হবে না। যা ঠাকুর ছাপা ঘরে কাজ করছে, আমি এক্ষুনি তাকে খবরটা দিয়ে বলা যা ঠাকুর। দাদা দাদা তুমি আমাকে যা ঠাকুর না বলো না, যা ঠাকুর না বলো না। আমাকে না জানিয়ে বিয়ে করে কোকি বাইরে কবে আমার সংস্কৃতি হয় দাদা দাদা আমি তো বিয়ে করেছি তোমাদের জন্যই। তোমাদের ঋণ শোধ করার জন্য আমি বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই বিয়ে তুমি মেনে দাও যা ঠাকুর। এই যুগে এমন বিয়ে না কতই হচ্ছে, তাই বলছি যা ঠাকুর, এই বিয়ে তুমি মেনে দাও। বলা যা ঠাকুর ভোলা, এ সংসার আমার, এটার ভালো মন্দ আমি বুঝবো। যা ঠাকুর। এই আমার আশ্রিত হয়ে পর্দা সামনে থেকে পড়ে থাকবি। কি কি বললি যা ঠাকুর? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ, সত্যি সত্যি তো আমি এই সংসারের কে। ভোলা, ওরে ভোলা, আমি তো তোমাদের আশ্রিতা, আগাছা পরগাছা। ভোলা, ভোলা, ওরে ভোলা। তোমাদের সংসারে আমি ঠাঁই পেয়েছি, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি, এটাই তো আমার টের পাওনা। ভোলা, ওরা সবাই কি আপন করে ফেলেছে বউ ঠাকুর, তাই তো আজ আমি ভুলে গিয়েছি আমি আমি এই সংসারের কে। ভোলা, আমি আমি এই সংসারের কে। ভোলা, ভোলা। ভোলাকে তুমি এইভাবে কথাগুলো না বললেই পারতে। যে লোকটা এই সংসারে সারাটা জীবন রইল, তাকে তুমি এত বড় কথাগুলো না বললেই তো পারতে। আমি এখন দাঁড়িয়ে আছি, যা বউ নিয়ে চলে যা, ওকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। দাদা কেন এভাবে তুমি বলো না? কেন দাদা? কেন দাদা? আমি কি আপনার সংসারে বলার অযোগ্য? নাকি আমি পুণ্যের চর্চা কাছে মেয়ে বলে তাই এই বিয়ে মেনে নিচ্ছেন না? প্রিয়া, দিদি দাদাকে বুঝিয়ে বলো, এই বিয়েতে তোমার জীবনের কোনো দোষ নেই। হ্যাঁ দাদা, আমার কথা শুনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি শুনবো? পুরো মন খারাপ করে আমি কোনো অধিকার শুনতে চাই না। আমার কথা শুনতে তুমি চাও না? না, আমি চাই না। এক নাম্বার বেঈমান। বেঈমান? বেঈমান আমি? বেঈমান আমি না তুমি? কে বেঈমানি করেছে? কে আমার প্রত্যেক সম্পত্তি বিক্রি করেছে? তারপরও তুমি আমাকেই বেঈমান করছো। বেশ দাদা বেশ, আমি যদি বেঈমান হই তাহলে আমি এই বাড়িতে চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে একটি পথ হবে। সেই দিন তুমি চিৎকার করে রাস্তা খুঁজে পাবে না। চলে এসো, চলে এসো, চলে যাও। নিজে না খাইয়ে বাকি খাইয়ে দিয়েছি। সবাই আমার ছোট ভাই আমাকে কি বলে গেল? এ হতভাগ্য দাদারা তোমরা শুনো। দাদা মাথা ভাঙার জন্য সমস্ত দাদারা রক্ত ঢেলেছে, ভাইকে আমি মানুষ করেছি।
সে আমাকে যাওয়ার সময় বলে গেল বেঈমান দাদা ডাক কিনা খবর এই খবর তুমি ছাপো তুমি খবর দিলে ফিরে বেড়াচ্ছ গোটা দেশ তোমাদের বাড়িতে এই খবর ঠাকুর ওগো ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর এ তুমি কি করলে যে ছোটকে মানুষ করবার জন্য আমি নিজে আমি মানুষ করবার জন্য নিজের কথা ভাবিনি সেই ছোট কেন ঠাকুর কেন খবর বাবুর খবর এই যে যন্ত্রণা আমার খবর সাধারণ কাছে পৌঁছাবে না কিছুতেই সহ্য করতে পারছে না। আবার খবর আমার ছাপা হবে আবার সেই সুদিন আমার প্রতিদিন ফিরে আসবে বলো তোমার সুদিন ফিরে আসবে আমার খবর আমার ছাপবে। এই তীব্র যন্ত্রণা আমি কিছুতেই করতে পারবো না। তুমি ছোটকে ক্ষমা করে দাও গো। ছোটকে তুমি ক্ষমা করে দাও ও যখন অভাগের কোলে আবার ফিরে এসেছে তাকে তুমি দাঁড়িয়ে দিও না গো তোমার দিব্যি তুমি তুলে নাও গো তুমি তুলে নাও হ্যাঁ বলছি বলছো বড় বউ গৌরবের পর থেকে আমি আমার দিব্যি হ্যাঁ গো, হ্যাঁ। আমাকেও ক্ষমা করুন দাদা আমাকে আপনার অভিপ্রায় দূরে সরিয়ে দেবেন না আমি তোমাদের কিছুতেই তার জন্য দায়ী হচ্ছে পুলিশ হত্যাটাকে যদি ছাড়তে না হয় তখন পুলিশ হত্যাটাকে ছাড়া হয় না। আমিও তোমাদের কাউকে ছাড়বো না জামাই চলে এলাম মামনি আমি জানি আমার এই আইন বিশেষজ্ঞ জামাই আমাকে আইনের ভোর পেছে একেবারে হালুয়া করে দেবে আর সেই জন্য আমি নিজের হাতে তো স্মৃতির সিঁদুর আমি মুছে দিব। তুমিও তাহলে গায়ে গায়ে আগুন ফাটা এটাই আমার যোগ্য শাস্তি হয়েছে স্যার। আমি সারা জীবন মহাপাপ করেছি তাই তো আমি নিজেই হালুয়া হয়ে গেলাম। তুমি ঠিক করলে ঠিকই তো করেছি তুমি আমাকে ভালো না বাসছো আমি তো তোমাকে তোমাকে ভালোবাসতে পারবে যে জীবনে ভাবছো তুমি আমাকে ভালোবাসতে পারবে তোমার জন্য বড় জীবনে অপেক্ষা করবো প্রিয়া দেখ আমি কাকে নিয়ে এসছি এসো আমার নাম
করেছি সেই আমার এই অবস্থার জন্য দায়ী। যে আমাকে খুনের সজ্জার থেকে আমি নিজের হাতে খুন করেছি, বাবা বলে তাকে আমি ক্ষমা করিনি। সে আমার বোনের মাকে যে হত্যা করেছে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। দারোগা বাবু, ওনাদের অ্যারেস্ট করো। হ্যাঁ, এরা দুজনকে অ্যারেস্ট করো। হ্যাঁ, আমি প্রস্তুত। আমি নিজে ইচ্ছে করেই ধরা দিলাম আমি আমার পিতার খুনি। চলুন চলুন অভিযান চলুন। আমি চেষ্টা করবো তোর শাস্তি যেন লাঘব হয়, আমি চেষ্টা করবো। আমাকে ক্ষমা করে গৌরব। সবরীকে তুই দেখিস এই সাগরী মনকি আমি তোমার হাতে তুলে দিলাম। একে বিয়ে করে তুমি সুখী হও, সুখী হও। তুমি মানবী দাও দিদি, তুমি দেবী। এই জীবের ইচ্ছা আমি পূরণ করবো। সবাইকে তোমার হাতে তুলে দিলাম। আমি যে ভুল করেছি দাদা, এমন ভুল যেন আর কোনো ভাই না করে। দাদা দাদা তোমার স্নেহ ভালোবাসা তুমি মায়ের মতো মমতা দিয়ে চিরদিন আমাকে আঁকড়ে রেখে বলছো। তাই তো আজ বন্ধ করতে বলছি, দেব পূজার অর্ঘ এটাই আমার স্বর্গ। উন্নতি স্পষ্ট হলো আমার এই গায়ের মাটি মায়ের